আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী, পুলিশি অ্যাকশনে ধরপাকড়। দর্শক দেখতে পাচ্ছেন বারুইপুরে শুভেন্দু অধিকারীকে গণপিটুনি দেওয়া হচ্ছে এই প্রভাস মণ্ডলের এনকাউন্টারের ঘটনায়। এদিকে আজ শুভেন্দু অধিকারী বারুইপুর গিয়ে কঠিন গণধুলাই খেয়েছে। প্রভাস মণ্ডলের সাথে শুভেন্দু অধিকারী একজোট ছিল। এখন পশ্চিমবঙ্গের জনতা শুভেন্দুকে পতনের চেষ্টা করছে। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। আমি শুধু মনে করিনি, আরজি কর নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, আমিও রাস্তায় মিছিল করেছি, সবাই করেছে। বারুইপুর এনকাউন্টারে পুলিশের পদক্ষেপকে সমর্থন হুমায়ুন কবিরের। ভুয়ো এনকাউন্টার নিয়ে দিলেন সতর্ক বার্তাও। বারুইপুর ঘটনার 6 দিন পর চাঞ্চল্যকর তথ্য ফাঁস। প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করায় ফেসে গেলেন শুভেন্দু অধিকারী। খেপেছে বিজেপির নেতা। প্রশ্নটা হলো, এনকাউন্টারটা আসলে কেন হলো? বারুইপুরের ঘটনাটা মনে আছে তো? একটা নাবালিকা, বয়স কতই বা হবে, এবং অত্যাচার, তারপর হত্যা। খবরটা কানে আসতে গোটা রাজ্য ফুঁসছিল। মানুষ রাস্তায় নেমেছিল, মোমবাতি জ্বলেছিল, স্লোগান উঠেছিল, বিচার চাই। পুলিশ ধরেছিল প্রভাস মণ্ডলকে। সারা পশ্চিমবাংলা বিভিন্ন প্রান্তে কিন্তু আওয়াজ আপনার বিরুদ্ধে ওঠা শুরু হয়ে গেছে। এটা আপনি মাথায় রাখেন, কারণ আপনারা ভোটের আগে অনেক বড় বড় কথা বলেছিলেন, আমাদের মেমোরিতে কিন্তু সব রাখা। বারুইপুরে শুভেন্দু অধিকারীর উপর হামলা এবং সেখানে শুভেন্দু অধিকারীকে গণধোলাই দেওয়া হয়েছে, এমন একটি নিউজ বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি সত্যি কি বারুইপুরে এই শুভেন্দু অধিকারীর উপর হামলা করা হয়েছে এবং তাকে কি গণধোলাই দেওয়া হয়েছে? এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ গোপন তথ্য পেয়েছি, যা জানলে আপনারা ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আজকের ভিডিওতে আরো জানতে পারবেন এই শুভেন্দুকে নিয়ে আরো অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য থাকতেছে আজকের ভিডিওতে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর আমি বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি বারুইপুরে গণধোলাই খেয়েছে এই শুভেন্দু অধিকারী। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে কালো টি শার্ট পরা একজন, তিনি প্রভাসকে টেনে ধরে তুলছেন। ইনি কে? বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল। তার বিরুদ্ধে কি অভিযোগ উঠছে? তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি নাকি অপরাধীদের ছাড়িয়ে এনেছেন। কিন্তু আদৌ কি তাই? এখানেই প্রশ্ন, আদৌ কি তাই? নয়, তারও কিছু প্রমাণ মিলেছে। কিরকম? এই বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল তিনি আসলে অপরাধীকে ধরিয়ে দিতে চেয়েছেন এবং ডিজিটাল এভিডেন্স এই তদন্তের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এটা ভেবে তিনি রেকর্ডও করেছেন। শুনুন একবার। ওকে খারাপ কাজ করেছি আমি, খারাপ আমি করিনি। শোন এবার, এবারে বলে এবারে আমি টাকা পয়সা দিবি, আনন্দ আছে, ওরা বন্ধু আছে বলে এবার 4 জন এসেছি। আমরা দেখতে পাচ্ছিলাম পুকুরের পাড় থেকে প্রভাসকে কলার ধরে টেনে তুলছেন একজন ব্ল্যাক টি শার্ট পরা, তিনি আসলে বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল। এবং যেই ছবি আপনাদেরকে দেখালাম, টোটোয় যে কথোপকথন, প্রভাসকে একের পর এক প্রশ্ন, প্রাথমিক পর্যায়ে যে জিজ্ঞাসাবাদ, অন্ততপক্ষে ডিজিটাল এভিডেন্স হিসেবে যেগুলো এই তদন্তের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, সেগুলো কিন্তু রেডি তিনি করেছিলেন। সুতরাং এর থেকে স্পষ্ট হয় যে আসলে এই শান্তনু তিনি অভিযুক্তদের ছাড়াননি, তিনি ধরিয়ে দিয়েছিলেন। অর্পণের কাছে চলে যায়। অর্পণ, দেখো, শান্তনুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, প্রথমে রাত্রিবেলা যখন তার এই নাবালিকার খোঁজ শুরু হয়, স্থানীয়রাই জানিয়েছেন যে এলাকার নেতৃত্ব তারা সঙ্গে ছিলেন এবং সেখানে তোমাকে আমি প্রথমে যে বিষয়টা বলছিলাম যে ইউনিটি ভাবে প্রায় 120 থেকে 30 জন এই নাবালিকাকে খুঁজতে নেমেছিলেন এলাকা জুড়ে। সেখানে এই শান্তনু মণ্ডল প্রথমে তাকে যখন এই প্রভাসকে ধরা হয়, তাকে বারে বারে জিজ্ঞাসাবাদ এই শান্তনুই নিজে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাদের দুজনকে মুখোমুখি জেরা করে এবং পুলিশের ভূমিকা সেখানে জিরো ছিল। কারণ নিচুতলার পুলিশরা কি ডিসিশন নেবে ওই রাত্রিবেলা
বা তাদের কর্তৃপক্ষকে জানাতে তাদের দ্বিধাগ্রস্ত হয়েছিল, এমনটাই প্রাথমিকভাবে কিন্তু মনে করা হচ্ছে। এবং এই শান্তনুই এই যদি প্রভাসকে নিয়ে ওই সময় যখন মৃতদেহ উদ্ধার হয়েছিল উল্টো পথ দিয়ে যদি না বারুইপুর থানাতে নিয়ে আসতো, তাহলেও কিন্তু গণপিটুনিতে এই প্রভাসেরও মৃত্যু হতে পারত। আর এই একমাত্র এভিডেন্স পুলিশের কাছে এটা অতি গুরুত্বপূর্ণ যে প্রভাস এখনো পর্যন্ত জীবিত রয়েছে। প্রভাস যদি গণপিটুনিতে মারা যেত তাহলে কিন্তু এই যে আনন্দ, দিবাকর, এর সঙ্গে আরো যারা রয়েছে তাদের কিন্তু এই সঙ্গে যোগ খুঁজে পেতে গেলে পুলিশের আরো বেশি করে বেগ পেতে হতো। কারণ এই প্রভাস বেঁচে রয়েছে বলেই এই শান্তনু তাকে নিয়ে টোটোতে করে উল্টো রাস্তা দিয়ে তাকে থানায় পৌঁছে দিয়েছিল বলেই এই প্রভাসকে পুলিশ হাতে পেয়েছে এবং এই নাবালিকা খুনের ঘটনার কিনারা করতে পেরেছে পুলিশের ভূমিকা কি হওয়া উচিত ছিল। ভাবুন, একটা অন্ধকার রাত, বারুইপুরের কোনো একটা ফাঁকা মাঠের ধারে পুলিশের গাড়ি দাঁড়িয়ে, হাতে হাত করা, চারপাশে টর্চের আলো, আর তারপর হঠাৎ গুলির শব্দ, একটা দুটো, বাতাসটা যেন জমে গেল। সকাল হতেই খবর ছড়ালো অভিযুক্ত প্রভাস মণ্ডল এনকাউন্টারে নিহত। ব্যাস, বিচার হয়ে গেল। দরজা বন্ধ, কিন্তু দাঁড়ান, এই গল্পটা যদি এখানেই শেষ হতো তাহলে আজকের এই ভিডিওটা বানানো লাগতো না। কারণ গুলির শব্দ থামার পরে যে প্রশ্নটা উঠে এসেছে সেটা আরও জোরে বাজছে। প্রশ্নটা হলো, এনকাউন্টারটা আসলে কেন হলো? বারুইপুরের ঘটনাটা মনে আছে তো? একটা নাবালিকা, বয়স কতই বা হবে, নির্মম অত্যাচার, তারপর হত্যা। খবরটা কানে আসতে গোটা রাজ্য ফুঁসছিল। মানুষ রাস্তায় নেমেছিল, মোমবাতি জ্বলেছিল, স্লোগান উঠেছিল, বিচার চাই। পুলিশ ধরেছিল প্রভাস মণ্ডলকে, সে নাকি ঘটনার মূল অভিযুক্ত। পুলিশ হেফাজতে থাকার সময় সে নাকি একের পর এক নাম বলছিল, কে কে জড়িত, কারা সাহায্য করেছে, কারা ফোনে কথা বলেছে, সব। আর ঠিক তখনই ঘটনার পুনর্নির্মাণ। পুলিশ বলছে স্পটে নিয়ে যাওয়া হয়েছিল প্রভাসকে, সেখানেই সে নাকি পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে, গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশ গুলি চালায় আর তাতেই মৃত্যু। সোজা হিসাব, ফাইল ক্লোজ। কিন্তু এই সোজা হিসাব আজ বাঁকা হয়ে দাঁড়িয়েছে, কারণ ভুক্তভোগী রিমি খাতুনের পরিবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছে, আমরা বিশ্বাস করি না, আমরা চোখে দেখিনি এনকাউন্টার। কে বলল ও মরেছে? পাবলিক দেখেছে, সোশ্যাল মিডিয়ায় বললেই হয়ে গেল? এখানেই প্রথম ধাক্কা। পরিবারের দাবি প্রভাসী ছিল রাজসাক্ষী, সে বেঁচে থাকলে আরও অনেক নাম বের হতো, অনেক বড় মাথা ধরা পড়তো। তাহলে তাকে মেরে ফেলার এত তাড়া কিসের? কেসটা কি ধামাচাপা দিতেই এই নাটক? কে ভয় পাচ্ছিল প্রভাসের মুখ খোলাকে? এই প্রশ্নটা বাতাসে ভাসতে রাজনীতির ধুলো উঠতে শুরু করেছে। কারণ বারুইপুরের এই ঘটনায় নাম জড়িয়েছে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডলের। অভিযোগ উঠেছে, পুলিশ যখন একজন অভিযুক্তকে ধরেছিল তখন নাকি শান্তনু মণ্ডলের কাছে ফোন গিয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল ওকে নিয়ে কি করব। ভাবুন একবার, পুলিশ আসামি ধরার পর রাজনৈতিক নেতার কাছে পরামর্শ চাইছে। এটা কি তদন্ত নাকি পঞ্চায়েত সালিশি? তদন্তের ফাইল কি দলীয় অফিসে বসে লেখা হয়? এই অডিও ক্লিপ ফাঁস হতে আগুনে ঘি পড়েছে। রিমির পরিবার সরাসরি বলছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা বিজেপি RSS সমর্থক, তাই পুরো ভারতবর্ষে বিজেপিকে কেউ ভোট দেবে না। আপনার মেয়ের নিরাপত্তা চাইলে এই দল না বলুন। রাজনীতি ঢুকে গেল, আর রাজনীতি ঢুকলে সত্য আর মিথ্যের মাঝের লাইনটা ঝাপসা হয়ে যায়, আবেগ আর যুক্তি হাতাহাতি করে। কিন্তু থামুন, এখানে আরও একটা টুইস্ট আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একসময় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, সকালে ধরবো, বিকেলে খরচা করব, মানে দ্রুত শাস্তি। কথাটা শুনতে বীরত্বের হাততালি পড়েছিল। এই কথাটা আজ ঘুরে ফিরে আসছে। আইনজীবীরা প্রশ্ন তুলছেন, এর এনকাউন্টার কি সেই বাণীর প্রতিফলন? তাহলে কি আমরা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছি? যদি সবকিছুই সকালে ধরে বিকালে শেষ করে দেওয়া হয় তাহলে আদালত, উকিল, জজ, ইনভেস্টিগেশন এজেন্সি এসব রেখে লাভ কি? সব তুলে দিন। মুখ্যমন্ত্রী বিচারক হয়ে যাক, মুখ্যমন্ত্রী রায় দেখ, মুখ্যমন্ত্রী বন্দুক চালাক। কথাগুলো তেতো, কিন্তু এই তেতো স্বাদটাই আজকের বাস্তবতা। ভারতের সুপ্রিম কোর্ট বহু আগেই বলে দিয়েছে, এনকাউন্টার ইজ নাথিং বাট কোল্ড ব্লাডেড মার্ডার, ঠান্ডা মাথার খুন। সর্বোচ্চ আদালতের নির্দেশ আছে, প্রতিটা এনকাউন্টারের পর খুনের মামলা দায়ের করতে হবে, FIR হবে, CID বা অন্য কোনো স্বাধীন সংস্থা তদন্ত করবে। দেখতে হবে গুলিটা আত্মরক্ষার জন্য হয়েছে নাকি ইচ্ছা করে মারা হয়েছে। পায়ে গুলি করার নিয়ম, প্রপোর্শনেট ফোর্স, প্রাণঘাতী জায়গা না, কারণ উদ্দেশ্য নিষ্ক্রিয় করা, হত্যা করা না। কিন্তু বারুইপুরে কি হয়েছে? রাখবো বারুইপুরের খবরের দিকে। আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর আজ সাক্ষাৎ। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের পর খুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনে ধরপাকড়। আর মঙ্গলবারের পর ফের আজ বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ।
বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের পর খুন আর মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনে ধরপাকড়। আর মঙ্গলবারের পর ফের আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী। কথা বলবো, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, অর্পণ রয়েছে আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রৌনক। প্রথমে অর্পণের কাছে খবর নেব। অর্পণ, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছেন বারুইপুরে, ঠিক কখন এসে পৌঁছচ্ছেন? কারণ আমরা দেখেছিলাম যে গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনেও ধরপাকড় হয়েছিল। আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কখন এসে পৌঁছচ্ছেন? দেখো, যেমন কথা তেমন কাজ। গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারুইপুর এসপি অফিসে যখন আসেন, এই যারা নির্যাতিতার পরিবার এবং নিহতের পরিবারের সঙ্গে যখন দেখা করেন, তিনি বলেছিলেন যে যা বলা হয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তা আগামী 7 দিনের মধ্যে দেখতে পাবেন এবং তিনি আসবেন। অবশ্যই কথা মতো কাজ। আজ অর্থাৎ শনিবার তিনি আসছেন। মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন এবং নিহত সঞ্জয় মণ্ডল, ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িতে যাবেন এবং তার বাবা মায়ের সঙ্গে দেখা করবেন। যা শিডিউল এখনো পর্যন্ত জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী 11টা নাগাদ কলকাতা থেকে রওনা দেবেন এবং 11:30 প্রথমে আর পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেমন কথা তেমনই কাজ। আর এদিকে বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল, ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ। ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। রৌনক রয়েছে, আরো বিস্তারিত বলবে। রৌনক, ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গে আজ দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কখন এসে পৌঁছবেন কি জানা যাচ্ছে? দেখো, জানা যাচ্ছে 11:30 থেকে 12টার মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইন্দ্রজিতের বাড়িতে এসে পৌঁছবেন এবং তিনি যখন এসপি অফিসে এসেছিলেন তার বাবার সঙ্গে দেখা করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে এই ঘটনার সঙ্গে ইন্দ্রজিতের কোনো রকম যোগসাজশ ছিল না। তারপরই একেবারে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এই ঘটনার মধ্যে প্রায় 200 জনের বেশিকে চিহ্নিত করা হয়েছে। একদম দেখা গেল গত 4 দিনের মধ্যে প্রায় 37 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তোমায় দেখাবো, ইন্দ্রজিতের বাড়ির সামনে আমরা রয়েছি। এখানে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আসার আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সারা হচ্ছে এবং আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব তার মায়ের সঙ্গে। দিদি, আজকে মুখ্যমন্ত্রী আসবেন, আপনার সঙ্গে দেখা করবেন, আশ্বাসও দিয়েছে। প্রায় 37 জন গ্রেফতার হয়েছে। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। আমি শুধু মনে করিয়ে দিই, আরজিকর নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, আমিও রাস্তায় মিছিল করেছি, সবাই করেছেন। আমরা কিন্তু একজনকেও অ্যারেস্ট করিনি। তার কারণ গণতন্ত্রের প্রতিবাদ করার, প্রতিরোধ করার ভূমিকা আছে। আর আপনারা ভুলে যাবেন না, আপনারা অনেকবার বিরোধীতে আসতে মমতা ব্যানার্জির মনে পড়ে গেছে যে গণতন্ত্রের ঠিক কি অধিকার রয়েছে আর কি নেই, অর্থাৎ প্রতিবাদ করার অধিকার রয়েছে। কিন্তু আমার যেটা সব থেকে বেশি কানে লাগলো, আমি আশা করছি আপনাদেরও মনে হয়েছে, দেখুন না, আজকে মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জি বসতেন যদি বারুইপুর আর আরজিকরের ঘটনা দিদির চোখে সেম না হতো। মানে কি অদ্ভুত বিষয় যে কোন মামলাকে গুরুত্ব দেওয়া উচিত, কোন মামলা কিভাবে দেশের বিরুদ্ধে যাচ্ছে সেটা পর্যন্ত বোঝার ক্ষমতা নেই তার হাতে। আমরা 15 বছর রাজ্যটাকে ছেড়ে দিয়েছিলাম। মমতা ব্যানার্জি বলছেন যে বারুইপুর আর আরজিকর একই প্রতিবাদ, মানে দিদির চোখে দুই প্রতিবাদ সেম। কি অদ্ভুত বিষয়। এবং আমি আপনাদেরকে একটা বড় আপডেট দিই যে বারুইপুরকে নিয়ে কেন্দ্র সরকার উদ্বিগ্ন। যেভাবে ইন্দ্রজিৎ মণ্ডলকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করা হয়েছে এবং আজ দেশের 20টা জায়গায় এনআইএ ইনভেস্টিগেশন চলেছে, এনআইএ রেড করেছে, যেখানে পশ্চিমবঙ্গের বাঁকুড়াও ছিল। বাঁকুড়াতে অ্যারেস্ট হয়েছে মীর আসিফ আলী। বাঁকুড়া থেকে অ্যারেস্ট হয়নি, বিশাখাপত্তনম থেকে অ্যারেস্ট হয়েছে, বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া। সেখানে এনআইএ টিম রেড করেছে। ইনফ্যাক্ট বারুইপুর যে ঘটনা ঘটেছে তার সঙ্গে মুর্শিদাবাদ এবং বেলডাঙ্গার যথেষ্ট মিল রয়েছে এবং যেটাতে আইএসআই এবং আল কায়দার মডিউলকে ফলো করা হয়েছে। এবং এই বিষয়কে সামনে রেখে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে এমার্জেন্সি বৈঠকও করতে হয়েছে রাজ্যের এসপিদের সাথে। রাজ্য সরকার পরিবর্তন হয়ে গেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, বিজেপির সরকার। চাইলে কিন্তু রাজ্যের যে সমস্ত জেলা এসপিরা রয়েছেন ওনার সাথে শুভেন্দু অধিকারী বৈঠক করলেও চলতো, কিন্তু না, বিষয়টা অত্যন্ত গম্ভীর এবং গুরুত্বপূর্ণ, যার জন্য অমিত শাহকে অ্যাক্টিভলি, যেহেতু ন্যাশনাল সিকিউরিটির ম্যাটার এবং কোথাও না কোথাও ইন্টেনশনালি রাজ্যে অ্যানার্কি তৈরি করা হচ্ছে,
সেই কারণেই এই বৈঠক নেওয়া হয়েছে। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, আমি জানাবো আপনাদেরকে। কিন্তু তার আগে জানাবো বিস্ফোরক তথ্য রয়েছে, এনআইএকে নিয়েও তথ্য রয়েছে। কিন্তু তার আগে একটা ছোট্ট করে আপডেট আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, না বললেই নয় যে তৃণমূল কংগ্রেসের পাপের ঘরা তো এমনি পূর্ণ হয়ে গেছে, সেই একই কথা আমি বলবো না। কিন্তু এইবার অত্যন্ত সুখবর, সেটা হচ্ছে 14 বছর পর শিক্ষক প্রতিবাদী বরুণ বিশ্বাসের ফাইল ওপেন হতে চলেছে। এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আমলে যেখানে বরুণ বিশ্বাসের পরিবার একাধিকবার তৃণমূল কংগ্রেসের কাছে অভিযোগ করেছে, পুলিশের কাছে জানিয়েছে যে এই বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন বারুইপুরের ঘটনা, যে বারুইপুরে গণধোলাই খেয়েছে বা বারুইপুরে হামলা হয়েছে শুভেন্দু অধিকারীর উপর, এমন একটি নিউজ বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছিল। সেই বিষয়টি আপনারা এতক্ষণ আলোচনা এবং পর্যালোচনা দেখলেন। দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।